এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো, সেটা ছাত্রদল আবার কি জানার চেষ্টা করছে। কখনো কি কোনো একটা দেশের ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের খবর শুনেছেন? ডাকসু নির্বাচনে সেটাই হচ্ছে। কিন্তু কেন? কারণ আস্থার সংকট। 9 সেপ্টেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু এবং 28 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন। 1923 সাল থেকে 37 বার হয়েছে ডাকসু নির্বাচন, কিন্তু গত 25 বছরে মাত্র একবার। 2019 সালে নুরুল হক নূর ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, গোলাম রব্বানী জেনারেল সেক্রেটারি। সেই নির্বাচনের কাহিনী একটা থ্রিলার গল্পকেও হার মানায়। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় এবং আশ্চর্যজনক তথ্য হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর শেষ নির্বাচন হয়েছিল 1989 সালে, 35 বছর আগে। মানে এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যদি 1990 সালে চাকরি শুরু করেন, তিনি কখনোই ছাত্র সংসদ নির্বাচন দেখেননি। প্রশ্ন হলো, কেন এই অবস্থা? তাছাড়া এই ছাত্র নির্বাচন যে আরেকটা ছাত্রলীগের জন্ম দিবে না, তার নিশ্চয়তা কি? একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচন নিয়ে যদি এতই অনাস্থা, তবে প্রশ্ন থেকেই যায়, ছাত্র রাজনীতি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আজকের ভিডিওতে সেসব সম্ভাবনা নিয়েই কথা বলবো, জানবো আসলেই আমাদের দেশে ছাত্র রাজনীতির দরকার কিনা। কল্পনা করুন, প্যারিসের রাস্তায় 1968 সালের এক ঠান্ডা রাত। ছাত্রদের মশাল মিছিলে এগিয়ে যাচ্ছে অন্ধকার চিরে। তাদের কণ্ঠে দাবির আগুন, শিক্ষার সংস্কার চাই, সমান অধিকার চাই। সেই আন্দোলন বদলে দিয়েছিল ফ্রান্সের রাজনীতি, নাড়িয়ে দিয়েছিল গোটা ইউরোপ। আবার আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টে সেলমার সেতুতে দাঁড়িয়ে যে ছাত্ররা প্রথম চিৎকার করেছিল, তাদের সাহসেই জন্ম নিল এক নতুন আমেরিকা। দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইডের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকেই। ইতিহাস তাই বলে, ছাত্র রাজনীতি শুধু দেশীয় ইস্যুর আলোচনার বিষয় নয়, এটি বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্নিস্ফুলিঙ্গ। নেতৃত্ব শাখার এই পাঠশালায় তৈরি করেছেন নেলসন ম্যান্ডেলা, বিল ক্লিনটন, জাস্টিন ট্রুডোদের মতো নেতাদের। তাহলে প্রশ্ন একটাই, আজকের তারুণ্য কি সেই আগুন বাঁচিয়ে রাখতে পারবে, নাকি ক্যাম্পাসের আলো নিভে যাবে ক্ষমতার অন্ধকারে? আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, টোকিও বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠানগুলোতে কি ছাত্র রাজনীতি আছে? হার্ভার্ডে আছে স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন, অক্সফোর্ডে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, এই সংগঠনগুলো কোনো রাজনৈতিক দলের লেজুর নয়। তারা সরাসরি ছাত্র স্বার্থে কাজ করে, শিক্ষাবৃত্তি, আবাসন সমস্যা, খাবারের মান, এইসব নিয়ে। কিন্তু আরও চমকপ্রদ তথ্য আছে, জানেন কি? বিশ্বের অনেক বড় বড় নেতারা ছাত্র রাজনীতি থেকেই এসেছেন। আমেরিকায় ছাত্র রাজনীতি আছে, কিন্তু সেখানে কোনো ছাত্র অন্য ছাত্রকে হত্যা করে না। ব্রিটেনেও আছে, কিন্তু সেখানে হল দখল হয় না। জাপানেও ছাত্র রাজনীতি আছে, কিন্তু সেখানে ক্যাম্পাসে অস্ত্র থাকে না। তাহলে বাংলাদেশে কেন আলাদা? কেন এখানে ছাত্র রাজনীতি মানে হল সন্ত্রাস, খুন, দখলদারিত্ব? আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, যেখানে ছাত্র রাজনীতি আর ছাত্রদের জন্য থাকে না, সেটা হয়ে যায় বড় দলের প্রশিক্ষণ কেন্দ্র। ভাবুন তো, একজন 18 থেকে 20 বছরের ছেলে ক্যাম্পাসে এসেই পেয়ে যায় অসীম ক্ষমতা। সে যে কোনো টেন্ডার দিতে পারে, যে কোনো ব্যবসা করতে, এমনকি মানুষকে মারতে পর্যন্ত পারে। এই ক্ষমতার মোহ সামলানো কি একজন 18 বছরের যুবকের পক্ষে সম্ভব? 1992 সাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্রদল নেতা খালিদ নিহত, খুনিকে ছাত্রলীগ। 2012 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা, খুনিকে ছাত্রলীগ। 2019 সাল, বুয়েট, আবরার ফাহাদ নিহত,
খুনিকে সেই ছাত্রলীগ। এই তালিকা কি কখনো শেষ হবে? প্রতিটি খুনের পর বলা হয় আর নয়, এবারই শেষবার, কিন্তু খুন থামে না। একটা প্রশ্ন রয়েই যায়, এই খুনিরা কারা? তারা কি আকাশ থেকে পড়েছে, নাকি তারাও কোনো একদিন সাধারণ ছাত্র ছিল যারা ক্যাম্পাসে এসে ধীরে ধীরে হয়ে উঠেছে দানব? তাছাড়া তাদের অর্থের যোগানটা আসে কোত্থেকে? আসুন দেখি ছাত্র রাজনীতির অর্থনীতির উৎস কী। একটা বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কত টাকা নিয়ন্ত্রণ করে জানেন? কয়েক কোটি টাকা। হল বরাদ্দ, ক্যান্টিন, পরিবহন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব কিছুতে কমিশন। এসব যারা করতে পারে তারাই নেতা। সেই জন্যেই সবচেয়ে মেধাবী ছাত্রটি হয়তো কখনোই ছাত্রনেতা হতে পারে না, কারণ সে বড় ভাইয়ের পছন্দের তালিকাই নেই। তাহলে ছাত্র রাজনীতি কি আসলে রাজনীতি নাকি ব্যবসা? ছাত্র নেতারা কি আসলেই নেতা নাকি উদীয়মান ব্যবসায়ী? এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই টাকার একটা অংশ যায় মূল দলের কাছে। মানে ছাত্র রাজনীতি হলো মূল দলের এটিএম মেশিন। এগুলো শোনার পর একটা ভয়াবহ প্রশ্ন জাগে মনে, আমরা কি আসলে নেতৃত্ব তৈরি করছি নাকি একটা মাফিয়ার নেটওয়ার্ক? কিন্তু ছাত্র রাজনীতি কি সবসময়ই খারাপ? দক্ষিণ কোরিয়ায় 1980 সালে সামরিক শাসন চুন্দু ওয়ানের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছিল। হাজার হাজার ছাত্র মারা গেছে, কিন্তু সেই আন্দোলনই শেষ পর্যন্ত এনেছিল গণতন্ত্র। ভেনেজুয়েলায় 2014 সালে নিকোলাস মাদুরোর স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্ররা লড়েছে। তারা জানতো মৃত্যু অবধারিত, তবুও লড়েছে। তাহলে প্রশ্ন হলো, কখন ছাত্র রাজনীতি হয় গণতন্ত্রের রক্ষক আর কখন হয় স্বৈরাচারের দালাল? বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস জটিল। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এক অর্থে এই দেশের জন্ম কথারই অংশ। 1948 সালে রাষ্ট্রভাষা হিসেবে কেবল উর্দু চাপিয়ে দেওয়ার প্রস্তাব আসতেই ঢাকার রাজপথে প্রথম প্রতিরোধ গড়ে তোলে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্ররা। সেই প্রতিরোধের পরিণতি 1952 সালের ভাষা আন্দোলন। গুলিতে ঝরে পড়া সালাম, রফিক, বরকত, জব্বারের রক্তে লাল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ। 1969-এর গণঅভ্যুত্থান, শহীদ হলেন আসাদ, মতিউর, আরও ছাত্রদের আত্মত্যাগ। 71-এর মুক্তিযুদ্ধ তো আছেই, কিন্তু এরপর কি হলো? স্বাধীনতার পর ছাত্র রাজনীতি কেন হয়ে গেল সন্ত্রাস আর দলীয়করণের হাতিয়ার? মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ছাত্র রাজনীতি শুরু হয় একটি কালো অধ্যায়। কেন? আমার মতে এর মূল কারণ তিনটি: রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ বৃদ্ধি, ছাত্র সংগঠনগুলোর আর্থিক স্বার্থ এবং আদর্শিক শূন্যতা। আশ্চর্যের বিষয় হলো, যে ছাত্রনেতারা একসময় স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিল, ক্ষমতায় গিয়ে তারাই তৈরি করেছে নতুন স্বৈরাচার। কেন এমন হয়? কারণ ছাত্র রাজনীতিতে যে পদ্ধতি শেখানো হয়, জোর করে ভোট, প্রতিপক্ষকে দমন, অর্থের বিনিময়ে আনুগত্য, এই একই পদ্ধতি পরে ব্যবহৃত হয় জাতীয় রাজনীতিতে। এখন আসি বিগত 1 বছর ধরে বাংলাদেশে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে: ছাত্র রাজনীতি কি দরকার? যারা বলেন হ্যাঁ, তাদের যুক্তি হলো এটা ছাত্রদের অধিকার রক্ষা করে, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে, গণতান্ত্রিক চর্চা শেখায়, সামাজিক পরিবর্তনের হাতিয়ার এটি। যারা বলেন না, তাদের যুক্তি হলো ছাত্র রাজনীতি সন্ত্রাস ও খুনের কারণ, লেখাপড়ার পরিবেশ নষ্ট করে, দুর্নীতি শুরুর জায়গা এবং রাজনৈতিক দলের ক্রীড়নক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, বর্তমানে বাংলাদেশে যেটাকে ছাত্র রাজনীতি বলে আখ্যা দেওয়া হয়, সেটা আদতে ছাত্রদের রাজনীতি নয়, সেটা হয়ে গেছে ছাত্র বেশে রাজনীতি। বাংলাদেশে প্রায় অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নেই। এতই যদি ছাত্র রাজনীতি ভালো হয়, তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 500-এর মধ্যে নেই কেন? অথচ সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড যেসব দেশে ছাত্র রাজনীতি নেই বা খুবই সীমিত, তাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরাদের তালিকায় উপরের দিকে। কাকতালীয়, নাকি এর পেছনে গভীর কোনো সত্য লুকিয়ে আছে? আজ 2025 সালে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের কি ছাত্র রাজনীতি দরকার, নাকি দরকার নতুন ধরনের ছাত্র রাজনীতি? দেখুন, মানুষ হিসেবে আমাদের রাজনৈতিক চেতনা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু সেই চেতনা কি হবে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? পৃথিবীর সব সফল গণতন্ত্রে ছাত্র রাজনীতি করে, কিন্তু তারা করে বিতর্কের মাধ্যমে, আইডিয়া দিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ করে, বস্ত্র দিয়ে নয়, ভোটের মাধ্যমে করে।
বন্দুক বা লাঠির মাধ্যমে নয়। তাহলে সমাধান কি? হয়তো আমাদের ভাবতে হবে নতুন করে ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য কী ছিল, ছাত্রদের অধিকার রক্ষা করা। কিন্তু আজ সেই অধিকার রক্ষার নামে অধিকার হরণ করা হচ্ছে। হয়তো সময় এসেছে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। হয়তো দরকার নতুন একটা মডেল, যেখানে থাকবে ছাত্রদের কণ্ঠস্বর কিন্তু থাকবে না সন্ত্রাস, থাকবে নেতৃত্ব কিন্তু থাকবে না স্বৈরাচার। অথবা হয়তো আমরা এমনই একটা ব্যবস্থা চাই যেখানে ছাত্রদের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সেটা হবে সভ্য পদ্ধতিতে। তবে পরিবর্তন হয়তো পাবো আমরা। ডাকসু, জাকসু, রাকসু নির্বাচন নিয়ে আমরা সবাই আশাবাদী। ইন্টারন্যাশনাল কোনো নেতা পেতে পারে নির্বাচনগুলো থেকেই, যেভাবে বিশ্বের অন্যান্য দেশেও হয়েছে। এবারের ছাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ে আপনার কি মতামত? কতটা কার্যকরী হবে নির্বাচনগুলো? কমেন্টে অবশ্যই জানাবেন।